আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা জানি গতকালই দিল্লিতে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, আর আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারী। এবং এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি আজই চূড়ান্ত হবে মন্ত্রিসভার সম্প্রসারণ? আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজধানীতে শুভেন্দু অধিকারী। গতকালই দিল্লিতে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা থাকবেন এবং কোথাও না কোথাও এই জল্পনা হচ্ছে, তাহলে আজই কি চূড়ান্ত হবে মন্ত্রিসভা সম্প্রসারণ? অন্যদিকে আজ জোড়া প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। হাওড়া এবং দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে। আজ জোড়া প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হাওড়া এবং দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক, পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক। হাওড়াতে জেলা শাসকের অফিসে বৈঠক হবে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজকের এই বৈঠকে মূলত কোন কোন দিক উঠে আসবে, কারা কারা থাকছেন আজকের বৈঠকে? দেখো, হাওড়া জেলার প্রশাসনকে নিয়ে যে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন সকাল 11টার পর, এই বৈঠক মূলত হাওড়া জেলার সার্বিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হবে। তুমি জানো, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এই রাজ্যে কার্যকরী করা হচ্ছে। ইতিমধ্যেই তার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প জেলায় জেলায় কিভাবে কার্যকরী করা হবে তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা এবং নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেবেন হাওড়া জেলা প্রশাসনকে। পাশাপাশি হাওড়া জেলার বেশ কয়েকটি প্রসঙ্গ রয়েছে, বিশেষ করে যানজট সমস্যা কিভাবে এড়ানো যায় তা নিয়ে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেওয়া হতে পারে। তুমি জানো, হাওড়ার যে শহর এবং শহরতলির যে এলাকা রয়েছে সেখানে যানজট একটা সবথেকে বড় সমস্যা রয়েছে এখনো পর্যন্ত। দ্বিতীয়ত, হাওড়ার যে গ্রামীণ এলাকা অর্থাৎ উলুবেড়িয়া সহ বাগনান, এই যে এলাকাগুলি, এখানে কিভাবে আরও শিল্পে বিনিয়োগ আনা যায়। তার কারণ উলুবেড়িয়ায় একাধিক শিল্প তালুক রয়েছে, বাগনানেও বেশ কয়েকটা শিল্প তালুক রয়েছে। এই যে উলুবেড়িয়া বাগনানকে কেন্দ্র করে কিভাবে আরও শিল্পে বিনিয়োগ আনা যায় তা নিয়েও বেশ আলোচনা হতে পারে আজকের বৈঠকে বলেই মনে করা হচ্ছে, যে বৈঠক সকাল 11টা থেকে শুরু হবে। তৃতীয়ত, হাওড়ার আইন শৃঙ্খলা। বারবারই হাওড়ার আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ উঠে এসেছে। তুমি দেখেছো ভোটের সময়ও হাওড়ার আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল। ফলত সেই জায়গা থেকে হাওড়ার আইন শৃঙ্খলা নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বা নির্দেশের কথা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাবেন এই বৈঠকে। এবং পাশাপাশি হাওড়া জেলায় আগামী দিনে কি কি করণীয়, বিশেষ করে বৃষ্টি, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ বর্ষার মরশুমে কিভাবে হাওড়া জেলায় যাতে জল না জমে। কারণ হাওড়া জেলায় আরও একটা সমস্যা রয়েছে, বিশেষ করে শহর ও শহরতলি এলাকায় যে বৃষ্টি হলেই জল জমে যায়। তাই এই নিকাশি ব্যবস্থা নিয়েও মনে করা হচ্ছে আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাবেন বৈঠকে। সকাল 11টার পর বৈঠক শুরু হবে হাওড়া জেলার জেলা শাসকের অফিসে। ইতিমধ্যেই বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বেশ, দুর্গাপুরে দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া নিয়ে বৈঠক। প্রশাসনিক বৈঠকে এলাকার জনপ্রতিনিধিদেরও ডাক। আজ জোড়া প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে হাওড়া এবং পরবর্তীকালে দুর্গাপুরে বেলা 2টো থেকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার হাওড়া এবং দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থাকার সময় দুর্গাপুর শিল্পাঞ্চল এবং বিভিন্ন জেলায় একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসন এবং তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিধে একের পর এক বিস্ফোরক অভিযোগও সামনে এনেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিগত দিনে যে সমস্ত প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, সেখানে একাধিক কড়া পদক্ষেপ এবং বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে আজ দুর্গাপুর এবং হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে কি বার্তা বা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। আর এই জোড়া প্রশাসনিক বৈঠকের আগেই আজ বেলুড়ে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড়ে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে মঠ চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা। উত্তরে দরাজ বিজেপি সরকার। উত্তরবঙ্গে তৈরি হবে এইমস, আইআইএম, আইআইটি। চা বাগানের উন্নয়নে অসম মডেল। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। उत्तरकन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। তৃণমূল আমলে বারবারই অনুন্নয়ন এবং বঞ্চনার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ থেকে। রাজ্যে পালাবদলের পর উত্তরবঙ্গকে তার অধিকার দিতে চায় বাংলার প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী। প্রথম সফরেই উত্তরে দরাজ মুখ্যমন্ত্রী। उत्तरकन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। और जो हमारा नॉर्थ बंगाल का मिनिस्टर बना है, उन्होंने उत्तरकन्या में हर हफ्ते में पूरे एक दिन 9 से 11 बजे तक जनता दर्शन करेगा। 11 बजे से 1 बजे तक हर प्रोग्राम का रिव्यू करेगा एडमिनिस्ट्रेशन के साथ लेकर। 2 बजे से 4 बजे तक सब एमपी एमएलए के साथ हर हफ्ता मीटिंग करके उत्तर बंग में हर स्कीम को इम्प्लीमेंट करने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। हर महीने चीफ मिनिस्टर को उत्तर बंग को मिलेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। और ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। সরকারি কাজের জন্য কলকাতায় আসতে হয় উত্তরবঙ্গবাসীকে। এই ঝক্কি এড়াতে 2014 উত্তরকন্যা তৈরি করা হয়, কিন্তু স্থানীয়দের অভিযোগ প্রশাসনিক ভবন নামকা বাস্তে। গত 12 বছরে কোনো দফতরই এখানে ঠিকভাবে চালু হয়নি। উত্তরবঙ্গে গিয়ে উত্তরকন্যা আশ্বাস মুখ্যমন্ত্রী। उत्तरकन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। ওখানে ফুলদানিটা তো অনেকদিন ধরে ছিল, ফুলটা আলটিমেট এলো। তো ফুল যখন এলো গন্ধ আমরা পাবো, তাহলে আমরা উপকৃত তো 100% হবো। এই সরকার মানুষের সরকার হবে, এই সরকার জনগণের সরকার হবে, এই সরকার রাষ্ট্রবাদীদের সরকার হবে। আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। एक एम्स, एक आईआईएम, एक आईआईटी, एक कैंसर हॉस्पिटल उत्तर बंग को बनाने के लिए जो संकल्प पत्र में है, उसका लैंड और 4 जिले में होगा, एक जिले में नहीं है। গত বছর ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উত্তরকন্যার বৈঠকে বিপর্যয় মোকাবিলা নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। पिछले साल 2025 में, उससे पहले 2023 में 2 डिजास्टर हुआ था नॉर्थ बंगाल में। इस वर्ष भगवान न करे ऐसा कुछ हो, और जो है अगर किसी प्रकार की ऐसी प्राकृतिक आपदा आती है तो कोऑर्डिनेशन के साथ पुलिस भी, प्रशासन भी, एसडीआरएफ भी, एनडीआरएफ भी, कुछ भी डिजास्टर होता है उसके लिए सक्रिय रहेंगे और अलर्ट रहेंगे और उसके लिए काम करेंगे। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাব। সামনের এই মনসুন, আমরা জানি আগের বার নর্থ বেঙ্গলে কি সাংঘাতিক একটা হয়েছিল এই মনসুনের সময়। কি নর্থ বেঙ্গল, কি সাউথ বেঙ্গল, আমরা যেন ব্যবস্থা নিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভীষণভাবে অ্যালার্ট করে দিয়েছে। 20 लाख से ज्यादा, और उसमें भी ज्यादातर महिलाएं डायरेक्टली इनडायरेक्टली टी गार्डन से जुड़ी हुई है। तो उनका एकदम इस पे जोर था कि नॉर्थ बंगाल में जो चाय बागान में काम करने वाले श्रमिक हैं उनकी अवस्था ठीक होनी चाहिए। उन्होंने टी बोर्ड के चेयरमैन को भी और टी बोर्ड के अन्य अधिकारी और प्रशासन को ये स्पष्ट कहा है कि आप जाकर के आसाम का मॉडल देखें।
और जो मॉडल आसाम ने किया उस मॉडल को इम्प्लीमेंट करने में उसको स्टडी करने के लिए मुख्यमंत्री जी ने ये कहा है। अभी हम लोग का काम है एमपी एमएलए के साथ एडमिनिस्ट्रेशन का लिया जो कर देना। पहाड़ में जीटीए में जो धांधली हुआ उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम लोग करेंगे। মে এবং জুন মাসে যে যে প্রস্তাব রাজ্য সরকারকে দিতে চান সেই প্রস্তাব নথিভুক্ত করে রাখুন। আগামী জুলাই মাসে আমি যখন আসব তখন লিখিতভাবে ওই প্রস্তাবগুলো তুলে ধরবেন, যেগুলো সরকারের করা উচিত বা করতে পারবে সেটা ডু ইট নাও ভিত্তিতে আমি আপনাদের কাজ করব। নতুন সরকার তারা সিদ্ধান্ত করেছেন কোনো রাজনৈতিক বিভাজন ছাড়াই তারা প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে তারা ডাকবেন এবং আজকের মিটিংয়েও বিরোধী দলের যতদূর সম্ভব একজনই বিধায়ক ছিলেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসেননি। কিন্তু এই সরকার এই ধারাবাহিকতা বজায় রাখবে। নিউজ 18 বাংলা। নজর রাখবো ফলতার দিকে। ভোটের পরেও ভোট ফলতায়। ফলতায় 285 বুথে পুনর্নির্বাচন, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হচ্ছে ফলতায়। মোট ভোটার সংখ্যা 2,25,000। ফলতায় 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এই ফলতাতেই সকাল 9টা পর্যন্ত ভোটের হার 20.47%। কিন্তু 29 এপ্রিল আমরা কি দেখেছিলাম? 29 এপ্রিল ফলতায় সকাল 9টা পর্যন্ত ভোটের হার ছিল 18%। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, ভয়ের অতীতকে পেছনে ফেলে ভরসা ইন ফলতায়, তাহলে সেক্ষেত্রে কি এই যে 2% ভোট বেশি পড়েছে সকাল 9টা পর্যন্ত, কারণটা কি এটাই, ভয় আউট ভরসা ইন? একদমই, তুমি যে ট্যাগলাইনটার কথা বললে এই ট্যাগলাইনটাকেই কিন্তু সামনে রেখে ভোট হচ্ছে এমনটাই মনে করছে রাজ্য প্রশাসন। এবং ফলতার ক্ষেত্রে সকাল 9টা পর্যন্ত 20.47% ভোট পড়েছে, যা 29 তারিখে যে দ্বিতীয় দফার নির্বাচন ছিল সেখানে প্রায় গড়ে গড়ে 18% ভোট পড়েছিল বলে আমরা কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স পাচ্ছি। তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য প্রশাসনের ভূমিকা এবং সাধারণ মানুষ তারা একেবারে ভোট উৎসবে মেতে উঠেছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন। তার জন্যই কিন্তু এই 9টা পর্যন্ত একেবারে যে ভোট শতাংশ সেই ভোট শতাংশ তা বৃদ্ধি পেয়েছে এবং সময় যত গড়াবে সেই ভোট শতাংশ আরো বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেশ, ফলতায় পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু ফলতার পুষ্পা কই? পগার পার পুষ্পা। বাড়ির পাশাপাশি পার্টি অফিসেও তালা। ভোটারদের ভয় দেখানোর দিন শেষ। জাহাঙ্গীর এলাকা ছাড়তেই তালা পার্টি অফিসে। শুনশান পার্টি অফিস, গেটে তালা। দেখুন, জাহাঙ্গীরের পার্টি অফিসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জাহাঙ্গীরের পার্টি অফিস কিন্তু তালা। জাহাঙ্গীর পগার পার। কারণ আমরা দেখেছিলাম যে নিজের নাম প্রত্যাহার করে নেয়। কে করেছিলেন? পুষ্পা। জাহাঙ্গীর খানের সাম্রাজ্য। জাহাঙ্গীর খান ফলতার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার যে পার্টি অফিস, এই পার্টি অফিস থেকেই সে পুরো এই ফলতা বিধানসভার 285টি বুথে সে ভোট করাতেন। এই পার্টি অফিসে বসেই তিনি পুরো ভোট প্রক্রিয়া চালাতেন। আজ সেই পার্টি অফিস শূন্য। এই পার্টি অফিসের সামনে যে এই বসার জায়গা করা হয়েছে, যেখানে গাড়ি থাকতো, আর যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে বসে তারা থাকতেন এবং যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধচারণ করত তাদেরকেই এখানে আটকে মারধর করা হতো, হুমকি দেওয়া হতো এবং তাদেরকে ভোট দান করতে বাধা দেওয়া হতো। সকাল থেকে বিভিন্ন এলাকায় আমরা গিয়েছি, সেখানে গিয়েও কিন্তু একটিও তৃণমূল কংগ্রেসের কোনো রকম যে এজেন্ট বা কর্মী সমর্থক তাদের দেখা যায়নি। পুনর্নির্বাচনের দিন সকাল থেকেই আমরা
পুষ্পার খোঁজ করেছিলাম, কিন্তু পুষ্পার খোঁজ মেলেনি। যেখানে 190 এবং 92 যে বুথ রয়েছে সেই বুথেও আমরা গিয়েছি, সেখানে মানুষ বলছেন তারা ভয় কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন এবং বাড়ি যাচ্ছেন। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, ফলতা। এই ফলতাতেই আমরা দেখেছিলাম নির্বাচনের দিন ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। এই যেমন ইভিএম এর টেপ, সঙ্গে আতর। 29 এপ্রিল ফলতা বিধানসভা নির্বাচনে বানেশ্বরপুর আদর্শ বিদ্যা মন্দিরে 115 নম্বর বুথের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। তৃণমূলের বিরুদ্ধে কারসাজির অভিযোগে সেই ফলতা বিধানসভায় আজ পুনর্নির্বাচন। 115 নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন, আজ আর আতর টেপের ঘেরাটোপ নেই, ভয়ও নেই বলছেন ভোটাররা। 29 তারিখ আমাদের বুথে যা হয়েছিল, আমি ফার্স্ট আওয়ার্ডে দিয়ে গেলাম, তারপরে আতর লাগিয়ে দিয়েছিল, বিজেপির ক্যান্ডিডেট টেপ লাগিয়ে দিয়েছিল, মানে দেখা যাচ্ছিল বিজেপি না 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 এবং আতরের যে লাগিয়েছে, যে ভোটটা যে টিনে মেরেছে, তারপরে তাদের হাতও মানে দেখা গেল। কারা করেছে এটা? এগুলো সব তৃণমূলের ছিল, জাহাঙ্গীরের দল। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যে টিনে মেরে বেরোচ্ছেন, আপনাকে মেরেছে তো মেয়েদের, হাতিনগরের পরের বুথে সেখানে মেয়েদের মেরেছে। চিফ মিনিস্টার সেদিকে এসে বলে গেছে, বলছে আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা ফলতা মানে বিধানসভাটাকে যাতে ফার্স্ট পজিশনে আনেন। 1,05,000 একজন জিতে রয়েছে, তারা একদম আউট, জাহাঙ্গীর আউট, ভয় আউট। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024-এ এই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেই তালিকায় মান্যতা দেওয়া হলো 66 জনগোষ্ঠীকে। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে বিতর্কের জল আদালত পর্যন্ত গড়িয়েছিল। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024-এর 22 মে সেই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয়, পদ্ধতিতে গলদের কারণে 2011 সাল থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010 সালের আগের ওবিসি তালিকায় বহাল। আদালতের এই নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা প্রকাশ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই তালিকায় বাদ দেওয়া হয়েছে তৃণমূল জমানায় ঢোকানো মুসলিমদের, মান্যতা দেওয়া হয়েছে 66টি জনগোষ্ঠীকে। রাজ্যের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওবিসি তালিকাভুক্ত 66টি জনগোষ্ঠী 7% সংরক্ষণের সুবিধা পাবে। 2010 সালের আগে যেমনটা ছিল। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি লড়াই বাম আমলেই শুরু। প্রথম মামলাটি হয় 2010 সালে। তারপর বিষয়টি বেশি দূর এগোয়নি। 2011 সালে রাজ্যে পালা বদল। তৃণমূল আমলে কিছু মুসলিম জনজাতিকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। মামলাকারীদের দাবি, 2010 সালের আগে রাজ্যে ওবিসি তালিকায় ছিল 66টি জনগোষ্ঠী। এর মধ্যে মুসলিম 11টি এবং অমুসলিম 55টি। ওবিসি তালিকায় মুসলিমের অনুপাত ছিল 20%। 2023 সালে বাম জমানার ওবিসি তালিকা বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেশ কিছু মুসলিম অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। এই তালিকার বিরুদ্ধে 2024-এ মামলা হয়। তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 2025 সালে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য। প্রথমাংশে 51টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 46টি মুসলিম, অর্থাৎ 90%ই মুসলিম। দ্বিতীয় অংশে 25টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 21টি মুসলিম, অর্থাৎ 84% মুসলিম। এই তালিকাতেও স্থগিতাদেশ দিয়ে দেয় হাইকোর্ট। 2024 সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010 আগের ওবিসি সংরক্ষণ তালিকায় বহাল। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। যদিও হাইকোর্টের নির্দেশ মানতে রাজি হননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। ये कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। 26-এ তৃণমূলের ভরাডুবি, রাজ্যে ক্ষমতায় বিজেপি। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশ মেনে নতুন তালিকা প্রকাশ রাজ্য সরকারের। বাদ তৃণমূল জমানায় যোগ হওয়া মুসলিমরা, মান্যতা 66টি জনগোষ্ঠীকে।
নিউজ 18 বাংলা। ইকো পার্কের গলফ কোর্টে দিলীপ ঘোষ খেললেন গলফ। গলফ কোর্টে দুরবস্থা নিয়ে সরব দিলীপ ঘোষ, বললেন সব খেলার উপর রাজনীতির খেলা, যেখানে কি ঘটবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। দেখুন, সব খেলার উপরে হচ্ছে রাজনীতির খেলা, যেটা কেউ জানে না রেজাল্ট কি হবে, যে খেলছে জানে না, যারা দেখছে তারাও জানে না। আমরা যেটা খেলি ভারত তথা বাংলায়, খেলার গুরুত্ব কমে গেছে। যেন সমস্ত খেলাই শরীরের পক্ষে ভালো, দেশের পক্ষেও ভালো, খেলাকে পপুলার করতে হবে। তো আগেও আমি গল্ফ কোর্টে আসতাম, কিন্তু আমি আসার জন্য একসময় কোর্টকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি, অনেক রকম হয়েছে। আজ এমন অবস্থা হয়েছে কোর্টটা চলছে না, পয়সা নেই বল কেনার। ছোট কোর্ট, একটাই সরকারি কোর্ট, সেটা অব্যবস্থা। আমি কথা বলবো, আজকে সেই কোর্টে দেখতে এসেছিলাম, একটু গল্ফ প্র্যাকটিসও করলাম সবার সঙ্গে। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করছি। আমি সব জায়গায় খেলি, এখানেও খেলবো।